হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে দেয় বারবার। গ্রেনেড হামলা, বোমা হামলা, ৭৬ কেজি বোমা, সরাসরি গুলি। এবারে তাদের একটাই লক্ষ্য ছিল ইউনূসের, কারণ আমি তার একমাত্র শত্রু, কারণ আমি তাকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছি। কারণ যখন সে ১৯৯০ সালে ৬,০০০ টাকা বেতনে এমডি পদে চাকরি পায় গ্রামীণ ব্যাংকে, আমার সঙ্গে তখন থেকে যোগাযোগ ছিল। আর তার আগে যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করা হয়, অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা ছিল হলো ভূমিহীনদের কীভাবে সহযোগিতা করা যায় তার উপর বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন একটা গবেষণা করার জন্য। চট্টগ্রাম ইউনিভার্সিটি সেই গবেষণাটা যখন করে, ইউনূস সেখানে সম্পৃক্ত থাকে। এরপর সে প্রেষণে কাজ করত, তখন তো আমার সঙ্গে যোগাযোগ ছিল। এবং আমি এই ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে যে একটু সহযোগিতা করা, প্রথম দিকে তো এত ইন্টারেস্ট ছিল না, কাজে মানুষের একটু উপকারী হতো। কিন্তু ইউনূস যখন ব্যাংকে চলে আসলো, তখন তো ইন্টারেস্টের রেট বাড়তে বাড়তে মানে এটা চক্রবৃদ্ধি হারে বাড়তো, যার পরে ৪৭% পর্যন্ত উঠতো। এটাই আমার আপত্তি ছিল। গ্রামীণ ব্যাংক যখন অচল করে ফেললো সে, কারণ আমি জানতাম না এটা, এখন আমি পরবর্তীতে যখন অডিট রিপোর্ট হয় এবং যখন তদন্ত করতে যাই, তখন দেখা যায় যে গ্রামীণ ব্যাংকের সব টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড করে সেখানে সরিয়ে দিয়ে আমাকে বলে ব্যাংকে টাকা নেই, বন্যা হয়ে গেছে, চালাতে পারছি না। বিশ্বাস করেন, আমি সরল বিশ্বাসে তখন কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী, এই গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা দেই ব্যাংকটা সচল করার। এখন অডিট রিপোর্টে সে টাকার হিসাব পাওয়া যাচ্ছে। যত ট্যাক্স পেয়াররা যত টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছে, একটা টাকাও গ্রামীণ ব্যাংকে ঢোকে নাই। সব টাকা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে অনেকগুলি কোম্পানি করেছে, ৪৮টা কোম্পানি। আর সব কোম্পানির তিনি চেয়ারম্যান। তিনি গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকবেন, আর সব ব্যাংকের চেয়ারম্যান, সব কোম্পানির চেয়ারম্যান হচ্ছে সে। যে ব্যাংকে থেকে ক্ষুদ্র ঋণ দেবে, সেই ব্যাংকে থেকে মোটা টাকার ঋণ দিল তার বাবাকে। বাবা মানে এটা ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানে মোটা অঙ্কের ঋণ। যখন ঋণ দেয় তখন ওই ঋণের ছিল 12%। ওটাকে আবার যখন শোধ দেওয়ার কথা, সেটাকে উনি কমিয়ে 5% আনলেন। আর এরপরে সুদ সহ সব ঋণ মাফ করে দিলেন। আমার প্রশ্ন, ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে তাদের কোনো ঋণ কিন্তু কোনোদিন সে মাফ করেছে? করে না। আর এই কোম্পানির সাথে তো ইউনূস নিজেও জড়িত, সেও একজন মেম্বার, এবং তিনি দিচ্ছেন, পুত্র দিচ্ছে, পুত্রদাতা, আর বাবা হলো গ্রহীতা। উনি নিলেন, আবার তার সব মাপও হয়ে গেল। নিজের স্বার্থটা ছাড়া এই লোকটা কিচ্ছু বোঝে না, নিজের অর্থ সম্পদ ছাড়া কিছু বোঝে না। দেশের মানুষের জন্য তার কোনোদিন কোনো দরদ নাই। যখন আমাদের দেশে সব ফোন ছিল অ্যানালগ, আমি সেটা করলাম ডিজিটাল। তখন কম্পিউটার কেউ ব্যবহার করে না, আপনারা জানেন। এই কম্পিউটার ব্যবহার, কম্পিউটার শিক্ষা দেওয়া, এগুলো তো আমি শুরু করলাম। যখন আমি টেলিফোন, মোবাইল ফোন, ওই সময় তো মোবাইল ফোন ছিলই না। মোর্শেদ খানের একটা, ঢাকার চট্টগ্রাম কথা বলা যেত। একটা ফোন এক মিনিটে 10 টাকা, করলেও 10 টাকা, ধরলেও 10 টাকা, এটা বাস্তব কথা। আমি ওটাকে ওপেন করে দিলাম। ইউনূস সাহেব সেখানে একটা ব্যবসা চেয়েছিল, কীভাবে করে সে ওখানে 3 নাম্বার, তা আমি সবই দিয়ে দিলাম। তাকেও একটা দিলাম, এবং তাকে সবথেকে বেশি সুবিধা দিলাম। সে রেলের ফাইবার অপটিক্স ব্যবহার করা, ডিপোজিটের টাকা নেই সেটা মাফ করে দেওয়া। যে বলছে আমাকে বুঝালো, গরিব মহিলাদের হাতে ফোন দেবে, মহিলারা ওই ফোন ভাড়া দিয়ে টাকা উপার্জন করবে। এমনকি বিল ক্লিনটন যখন বাংলাদেশে আসে, ও কতগুলি মহিলা ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে ওই কথাগুলি বলায়, এবং তাদের হাতে একটা ফোন। যেই তার অনুষ্ঠান শেষ, ওই ভদ্রমহিলা বলছে, স্যার গেল কোথায়? স্যারের ফোনটা তো স্যারে ফেরত দিতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমার তো একটা সম্পর্ক, ওরা তো আমাকে এসে জোরে ধরতে কথা বলছে। তা বললাম, কেন এই ফোন আপনার না? আপনি যে বলেন এই ফোন আপনার, আপনি এখান থেকে 5,000 টাকা কামাই করেন। বলে, ও আপা, আমি ফোন পাবো কোথায়? স্যার আমাকে যা বলা শিখিয়ে দিয়েছে, আমরা তাই করেছি। যা শিখাইছেন উনি আমাদের এই কথাগুলি কইতে করেছেন, আমরা তাই করেছি। উনি ইংরেজি করে বিল ক্লিনটনে বসাই দিচ্ছে। কত বড় টাউট লোকটা, আপনারা একটু চিন্তা করে দেখেন তো। আজকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে
5 তারিখে তার ইচ্ছা ছিল আমাদেরকে শেষ করবে। তার কারণ তার বিরুদ্ধে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, 38টা কোম্পানি, সে চেয়ারম্যান, এই কোম্পানির কোনো ট্যাক্স দেয়নি, এই 38টা কোম্পানির ট্যাক্সের জন্য এনবিআর মামলা করেছে। সে নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে, সেই মামলা তার বিরুদ্ধে। এমনকি এই কোম্পানিগুলি একটা কোম্পানিও কোনো দিন প্রফিটের মুখ দেখে নাই। কেন জানেন প্রফিট কেন হয়নি? প্রফিট হলে পরে ট্যাক্স দিতে হবে। প্রফিট হলে পরে প্রফিটের 5% প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হবে। এটা হচ্ছে লেবার আইনের অংশ। এটা আইএলওর পরামর্শ আমরা করেছিলাম। ওই লেবারদের টাকা যাতে না দিতে হয় আর ট্যাক্স যাতে না দিতে হয়, এই কোম্পানিগুলি একটাও, তার কোনো কোম্পানি কিন্তু লাভজনক না, কারণ লাভের টাকাটা সে দেখায় না, ওই টাকাটা মানি লন্ডারিং করে বাইরে পাচার করে। এবং শুধু তাই না, এই যে লেবারদের টাকা, লেবাররা যখন ডিমান্ড করলো, প্রায় 99 জন লেবারকে তারা তার এই টেলিকম কোম্পানির চাকরিতে বের করে দিল। তখন ওরা মামলা করলো এবং সেই মামলায় লেবার কোর্টে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। এবং তার মধ্যে আরও মামলা হলো, যে এই অনেকগুলি মামলা হলো কারণ শ্রমিকরা তাদের পাওয়ানোর জন্য। সেই মামলায় একটা ক্ষেত্রে আর একটা মামলা তাদের সাথে আরবিট্রেশন হলো। সেখানে বললে একটা ফান্ড, কল্যাণ ফান্ডের জন্য একটা টাকা রাখা হবে, যাতে ওই টাকা থেকে সমস্ত লেবারদের টাকা শোধ দেওয়া হবে। কিছু টাকা সে শোধ দিল, কিন্তু ওখানে যে 443 কোটি টাকা, ওখান থেকে 25 কোটি টাকা নিয়ে সে লেবার লিডার 2 জন আর একজন লয়ার, এই 3 জনের 3 কোটি টাকা করে ঘুষ দিল। 12 কোটি টাকা সে আবার তার একজন এজেন্ট রেখেছিল। 12 কোটি টাকা নিয়ে আসলে অ্যাটর্নি জেনারেলের হাতে দিতে। তখন অ্যাটর্নি জেনারেল আমিন সাহেব ছিলেন, উনি ওটা আপত্তি করলেন। আমি বললেন যে এই টাকা কোত্থেকে আসলো? উনি এসে আমাকে রিপোর্ট করলেন। তখন তার বিরুদ্ধে প্রসিডিংস হলো। অর্থাৎ লেবারদের টাকা, সেখান থেকে সে টাকা চুরি করে সেই টাকা সে ঘুষ দিল ওই মামলাগুলি প্রত্যাহার করতে। লেবার কোর্টে তো তার শাস্তি হয়ে গেল, তারপর সে থামে নাই। তার প্রায় 1100 কোটি টাকার উপরে তার কাছে যে ট্যাক্স, সেখান থেকে 666 কোটি টাকার উপরে একটা মামলা হলো। সেই মামলার রায় দেওয়ার কথা ছিল আগস্ট মাসের 6 তারিখে। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 তারিখেই গণভবন ঘেরাও দেবে, আর রেহানা আর আমি আমাদেরকে হত্যা করবে, এই প্ল্যান ছিল তার। এবং আপনারা জানেন যে 2024 সালের 15 জুলাই থেকে যে ঘটনা, ওই সমন্বয়কারীরা, ইউনূসের যারা ভাড়া করা লোকজন, এরা নিজেই বলেছে পুলিশ হত্যা তারা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, তা নিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। আবার আরেকজন সমন্বয়কারী বলছেন যে গণভবন ঘেরাও দেওয়ার জন্য আমরা বেশি ছাত্র পাই নাই, তাই ফলস আইডি কার্ড আর কালো প্যান্ট সাদা শার্ট দিয়ে আমরা ওই কিশোর গ্যাং, জেনেভা ক্যাম্পের থেকে বিহারিদের ছেলে পেলে তাদেরকে এই পোশাক পরিয়ে ছাত্র বানিয়ে নিয়ে গেছি। তার মেটিকুলাসলি ডিজাইন করে সে যে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে হটিয়ে ক্ষমতা দখল করেছে, সে নিজেই স্বীকার করেছে। এবং তার এই ডিজাইনের পক্ষে আর একটা জিনিস, ক্ষমতা আসার সাথে সাথে ইউনূস সেন্টারে সে লোক হায়ার করেছে। সমস্ত বাংলাদেশের জন্য 80 জন, ঢাকার জন্য 600, আর সিটি কর্পোরেশন এগুলোর জন্য আরও 40 জন, 60 জন, 80, 60 আর 40। এদেরকে সে টাকা দিয়ে, তাদেরকে ল্যাপটপ, আইফোন সব কিছু দিয়ে সে ব্যবহার করেছে। এখন ইউনিয়ন, উপজেলা, জেলায় আওয়ামী লীগের নেতা কর্মী, কে জনপ্রিয়, কে প্রতিনিধি, তাদের আত্মীয় পরিবার পরিজন, বিত্তশালী কারা তাদেরকে সমর্থনকারী, এই সমস্ত তথ্য হিসাব করে এখন আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে সব শেষ। ব্যবসায়ী, আমাদের যারা ব্যবসা করতো, যাদের ইন্ডাস্ট্রি ছিল, যাদের ছিল ইন্ডাস্ট্রি পোড়ালো, হোটেল পোড়ালো, হাসপাতাল, কোভিড হাসপাতাল পোড়ালো, এবং এমনকি ব্যাংকগুলি পর্যন্ত ধ্বংস করে দিল। ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুলকে গ্রেপ্তার, ব্যবসায়ীদের গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন চরম পর্যায়ে, অর্থনীতি পুরো ধ্বংস। আজকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমাদের যেখানে রেকর্ড ছিল যে আমরা 86% আমরা বাস্তবায়ন করতাম,
সেটা 24% নেমে গেল। অথচ 2024 সালে আমি যে বাজেট দিলাম 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছিলাম। আমাদের সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধার ভাতা সব বন্ধ, সেগুলি দেয় না। বিনা পয়সায় যে খাবার দিতাম সেটা বন্ধ। কি যারা আওয়ামী লীগ করে তারা পাবে না? এরা মানুষ না? আমি তো ওভাবে দেয়নি। 1 কোটি পরিবারের জন্য আমি পারিবারিক কার্ড করে দিলাম, জিনিসের দাম বেড়েছে, মানুষজনের কষ্ট না পারে। মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারবি, ডাল, তেল, চিনি সস্তায়। 1 কোটি পরিবার এসে কী করলো? এই কার্ডের ভিতরে আওয়ামী লীগ কয়জন করে, ভোট কাকে দেয়, বয়স্ক বিধবা বা তাদের কাছে গেছে, তা বলে হ্যাঁ আমরা তো সাহায্য নৌকায় ভোট দিই। এটা বললো কেন? তার কার্ড বাতিল। খুঁজে খুঁজে পেলো কত? 43 লক্ষ পেলো আওয়ামী লীগে ভোট দেয়। আমার প্রশ্ন, 43 লক্ষ আওয়ামী লীগে দেয়, 57 লক্ষ তো আওয়ামী লীগে ভোট দেয় না। আর তাদেরকে তো আমি দিচ্ছি এই কার্ড। আমি দলীয়করণটা কোথায় করলাম? এরা নাকি বৈষম্যহীন সমাজ করবে। দেখ, একটা দল আমাদের 2008 নির্বাচনে, যেখানে আমরা 259 সিটে নির্বাচন করে 48% ভোট পেয়েছি, কারণ আমরা 41টা সিট আমাদের শরিক দলকে দিয়েছিলাম, সেখানে নৌকা ছিল না। যেখানে আমি 230টা সিট পেলাম এবং বাই ইলেকশনে পেয়েছিলাম আরও 3টা। আর বিএনপি জামাত জোট 300 আসনে 20 দলীয় জোট করে নির্বাচন করে তার পেয়েছিল মাত্র 32% ভোট আর 29টা সিট। 2008 নির্বাচন, এই নির্বাচনে কারো কোনো প্রশ্ন নেই। তা আমরা যে জনগণের সমর্থন নিয়ে আসার পর আমাদের একটাই তো কাজ ছিল, জনগণের কল্যাণ করা। আমরা সেটা করেছি এবং জনগণ তার সুফল পেয়েছে। গ্র্যাজুয়ালি দেশকে আমরা উন্নত করেছি। ব্যবসা বাণিজ্য, চাকরির ক্ষেত্রে, লেখাপড়া, শিক্ষা, স্বাস্থ্যসেবা দেওয়া, কোনো দিকে কোনো কিছু পিছিয়ে ছিল না দেশ। আমাদের সীমিত সম্পদ দিয়ে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, আমরা 10 বছর ব্যাপী পরিকল্পনা করে দিয়েছিলাম এবং আমাদের টার্গেট ছিল যে 2021 সালের মধ্যে বাংলাদেশ এক ধাপ উপরে উঠবে এবং সেটা আমরা তুলেছি। আওয়ামী লীগ অপরাধটা কী করেছে? আজকে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হত্যা করেছে, আর কি বিভৎসভাবে হত্যা করেছে। ছেলে মেয়ে, নাতিপুতি, বাপ মা কাউকে বাদ দিচ্ছে না। হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, চোখ তুলে দিচ্ছে। কী জঘন্য নির্যাতন সারা বাংলাদেশে চলছে, চিন্তা করতে পারবেন না। কারো কিছু নেই। হালের গরু, পুকুরের মাছ, মুরগির খামার, ফলের বাগান, গাছ, কিচ্ছু নেই। একটা ব্যবসা প্রতিষ্ঠান, সব কিছু ধ্বংস। একটা পরিবারের সব সদস্যকে, বাবা ভাই সবার মেয়ে ফেলছে, শুধু মা আর মেয়ে বেঁচে আছে। এরকম শত শত পরিবার আছে। কোনো মতো একজন বেঁচে গেছে, 2জন বেঁচে গেছে। এইভাবে গণহত্যা চালাচ্ছে। আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ ব্যান। জনগণের নির্বাচিত প্রতিনিধিকে আজকে নিষিদ্ধ করে কে? ওই জঙ্গিদের নিয়ে যা ক্ষমতা দখল করেছে এবং সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়ে দিয়েছে। আপনারা জানেন, জেলখানা খুলে দিয়ে সব জঙ্গি কিন্তু মুক্ত। ওই হলি আর্টিস্টের জঙ্গি বলেন, 21 আগস্ট গেনের সেই 10টা অস্ত্র, আর জেলখানা ভরে ফেলেছে কি আওয়ামী লীগের নেতা কর্মী। শুধু ভরে ফেলে না, তাদের অকথ্য অত্যাচার চলছে। খাবার দাবার ঠিকমতো দেয় না, রাতের খাবার 5টার সময় দিয়ে রাখে, তাদের চিকিৎসা দেয় না এবং কতজন মারা গেছে। এমনকি মুমূর্ষ আমাদের মন্ত্রী, মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন, তা সে অসুস্থ হয়ে পড়লো, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে, তার চিকিৎসা করে নাই, ফেলে রেখে দিয়েছিল এমার্জেন্সিতে, আবার জেলে পাঠিয়ে দেয়। আরও অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজে এনে ফেলে রাখে একটা বেডে। আপনারা দেখেন, চাদরটা পর্যন্ত নাই। প্রথমে মাটিতে ফেলে রাখে, অনেক আপত্তি করার পর তাকে তুলে নিয়ে একটা বেডে দেয়, যেখানে চাদর নেয়, হাতে হ্যান্ডকাপ পরা। একটা মুমূর্ষ রোগী, তার হাতে হ্যান্ডকাপ পরা। মুক্তিযোদ্ধা নিজেদের জীবন সব কিছু ত্যাগ করে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের হাতে আজকে হ্যান্ডকাপ। আর যারা স্বাধীনতা বিরোধী, একদিনে 1200 লোককে হত্যা করেছে ওই রংপুরে। মেয়েদেরকে 200 মেয়ে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়েছে। যে সাজাপ্রাপ্ত আসামি, তাকে ছেড়ে দিয়েছে, তার গলায় ফুলের মালা। কোথায় আছে বাংলাদেশ? আপনারা বিবেচনা করে দেখেন।
আজকে দেশের ভাবমূর্তি নষ্ট, জঙ্গি শাসন সব জায়গায়, কেউ কোনো কথা বলতে পারবেন না, সাথে সাথে আপনার উপরে হামলা, বাড়ির মধ্যে ঢুকে যে আপনারা সব কিছু লুটপাট করে নিয়ে যাবো, আপনার কোথাও বলার কোনো শক্তি নাই। আপনি যেখানে যাবেন মেয়েদের যে গ্যাং রেপ করবে, একটু শব্দ করতে পারবেন না, বিচার নাই, আইনের শাসন নাই। ওই লাঠি সোটা অস্ত্র শস্ত্র নিয়ে ওই আসিফ নজরুল লোক পাঠিয়ে দিয়ে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করায়। চিফ জাস্টিস যখন তাকে ফোন করে বলে আপনি দেখেন কী করবেন, কোনো মতে তিনি ওখান বাড়ি থেকে চাল নিয়ে বাঁচেন। আজকে ওই অস্ত্র দেখিয়ে ইউনূসের বাহিনী, উচ্চ আদালত বলেন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন সব বাতিল, সব এখন দলীয় কমিশন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আজকে হলো জামাত শিবিরের আঁকড়া। বাংলাদেশের যে অবস্থা, এখান থেকে দেশটাকে কিভাবে উদ্ধার করা যায়, আমরা যে গ্র্যাজুয়েশন পেলাম সেটা কিভাবে রক্ষা করা যায়। বাংলাদেশকে আমাদের লক্ষ্য ছিল 41 সালের মধ্যে, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। জাতিসংঘ কর্তৃক SDG বাস্তবায়ন করব 2030-এর মধ্যে, আর 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু আজকে সেই লক্ষ্য থেকে বাংলাদেশ একেবারে বিচ্যুত হয়ে গেছে। এখান থেকে কীভাবে উদ্ধার করা যায়, আপনারা সব জ্ঞানী গুণী মানুষ, আপনারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে এটা চিন্তা করেন, আপনারা পরামর্শ দেন, আলোচনা করেন এবং একটা পথ বের করেন যেন এই জঙ্গি নেতা ফ্যাসিস্ট ইউনূস যে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য 50% ভোট যাদের তাদেরকে শেষ করে দেবে, তাদের নিয়ে দেশ চালাবে। কাজী এই অবস্থা থেকে দেশকে কীভাবে উদ্ধার করবেন, আমি আপনাদের কাছ থেকে সেটা পরামর্শ চাই। আপনারা ওটা নিয়ে চিন্তা করেন এবং দেশটাকে যেন আবার আমরা ফিরিয়ে আনতে পারি মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায়। কারণ সংখ্যালঘুরা ভালো নেই, সংখ্যালঘুদের উপরে চরম অত্যাচার নির্যাতন। এটা সংখ্যালঘু শুধু যে হিন্দু না, হিন্দুদের উপরে চরম অত্যাচার করে, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি যে কাদিয়ানি, আহলে হাদিস। শুধু তাই না, আমাদের যারা মাজার কবরের থেকে লাশ তুলে সেই লাশের উপরে লাঠিপিটা করে আগুন দিয়ে পোড়ায়, অমানবিকতাটা কত রকমের আপনারা একবার চিন্তা করে দেখেন। কাজে আপনাদের কাছে আমি বলবো যে আপনারা অন্তত এটা নিয়ে চিন্তাভাবনা করেন, দেশটাকে কীভাবে উদ্ধার করা যায়। বেঁচে যখন গেছি অবশ্যই বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাব। এই আমাদের স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, অসাম্প্রদায়িক চেতনায় এই বাংলাদেশ আবার গড়ে উঠবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।